চলে এসেছি আবারও আমরা আমার পরবর্তী ভিডিওতে। আজকে তোমরা দেখতে পাচ্ছ যে পরবর্তী অধ্যায় সমান্তর প্রগতি, গুণোত্তর প্রগতিতে আমরা চলে এসেছি। সমান্তর প্রগতি আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো এবং ভালো লেগেছে। তো এবার আমরা আজকে গুণোত্তর প্রগতি পার্ট 1 পর্ব করব। চ্যাপ্টারগুলো আগেও বলেছি যথেষ্ট বড় এবং বীজগণিতে খুব গুরুত্বপূর্ণ অধ্যায়, সুতরাং খুব মন দিয়ে পড়তে হবে এবং বুঝতে হবে। আবারও আমার চ্যানেল ম্যাথ ক্লাসরুম একেতে সবাইকে স্বাগত। তোমরা যারা আমার চ্যানেল নতুন দেখছো, ভালো লাগছে এখনো সাবস্ক্রাইব করোনি, তারা সাবস্ক্রাইব করে নাও অবশ্যই, আর ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকো। তো আমরা একদম প্রথমে জেনে নেব যে কতগুলো সংখ্যা কিভাবে কোন অ্যারেঞ্জমেন্টে থাকলে বা কোন নিয়মে চললে সংখ্যাগুলোকে বলবো যে গুণোত্তর প্রগতিতে আছে। দেখে নাও, আমরা সিকোয়েন্সে বলেছিলাম যে টার্মগুলো একটা নির্দিষ্ট রুলে চলবে। এখানে রুলটা কি? দেখো, এখানে ভালো করে লক্ষ্য করে দেখো, দুখানা আননোন আছে, একটা এ আর একটা হচ্ছে আর। পরিষ্কার দেখো যে প্রথম পদ, এই যে প্রগতিটা বা সিকোয়েন্সটা আছে তার প্রথম পদ আমরা এ ধরছি, অর্থাৎ প্রথম পদ আমরা আগের মতোই এ রাখছি। এখন দ্বিতীয় পদটাকে আমরা তার সাথে আর গুণ করছি, তৃতীয় পদটা আবার দ্বিতীয় পদের সঙ্গে আর গুণ করে পাচ্ছি, আবার চতুর্থ পদটা তৃতীয় পদের সঙ্গে আর গুণ করে পাচ্ছি। অর্থাৎ এইভাবে আর গুণ করে করে গুণ করে করে যে প্রগতিটা পাচ্ছি আমরা, সেই যে প্রগতিটা হচ্ছে এটা গুণোত্তর প্রগতি। এর আমরা যোগফল নির্ণয় করব মূলত, আর বেশ এনের টার্ম বার করব, আরো কিছু সূত্রাবলী শিখবো। তো এবার এই আরটাকে বলা হবে সাধারণ অনুপাত। কেন সাধারণ অনুপাত? কমন রেশিও। সাধারণ অনুপাত কেন? সেকেন্ড টার্ম বাই ফার্স্ট টার্ম, এইটাকে এইটা দিয়ে ভাগ করলে আর হচ্ছে, থার্ড টার্ম বাই সেকেন্ড টার্ম, ফোর্থ টার্ম বাই থার্ড টার্ম, এন্ড সো অন। অর্থাৎ যে কোনো একটা পদ নেব, ঠিক তার আগের পদ দিয়ে ভাগ করলে যে অনুপাতটা পারবো সেটাকেই আমরা আর বা সাধারণ অনুপাত বা ইংরেজিতে কমন রেশিও বলছি। এই রেশিওর জন্য আরটা কিন্তু আমরা এখানে দিয়েছি, এই আরটা কিন্তু এখানে মিল আছে। এবার প্রথম টার্গেট হচ্ছে আমার যে এই গুণোত্তর প্রগতির আমার nth টার্ম নির্ণয়, nth টার্ম। nth টার্মকে আমরা tn দিয়ে সংক্ষেপে প্রকাশ করছি, স্মল tn, t সাফিক্স n। কি করে পাচ্ছি আমরা দেখে না, a ইন্টু আর টু দি পাওয়ার কিছু একটা হবে। তো কি হবে আমরা যদি লক্ষ্য করে দেখো, ফার্স্ট টার্মে a ইন্টু a আছে আর টু দি পাওয়ার, এটাকে আমরা a ইন্টু আর টু দি পাওয়ার 0 ভাবতে পারি। সেকেন্ড টার্মে a ইন্টু আর টু দি পাওয়ার 1, থার্ড টার্মে a ইন্টু আর স্কোয়ার আছে, ফোর্থ টার্মে a ইন্টু আর কিউব আছে। তো তোমরা তাহলে লক্ষ্য করে দেখো, এইখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে n এর টার্মে আর টু দি পাওয়ার a আর টু দি পাওয়ার n মাইনাস 1 হচ্ছে। অর্থাৎ যত নম্বর পদ বলছি আর এর পাওয়ারে ঠিক তার থেকে এক সংখ্যায় কম আছে আমরা দেখতে পাচ্ছি। তাহলে আমাদের nth টার্ম নির্ণয় হয়ে গেল। এবার গুণোত্তর প্রগতি আমার বার করতে হবে Sn, অর্থাৎ যোগফলটা n সংখ্যক পদ নিয়ে। a আর কিউব কতদূর পর্যন্ত? a আর টু দি পাওয়ার n মাইনাস 1, এটা 1 নম্বর সমীকরণ নাম দিয়ে রাখছি। এবার আমার এখানে কাজ হচ্ছে বোথ সাইড আর দিয়ে মাল্টিপ্লাই করে দেওয়া। দেখতেই পাচ্ছ a এর সঙ্গে আর গুণ করলে হয় a আর, যেহেতু এটা বীজগণিত তো a আর এর নিচেই a আরটা লিখছি আমি এখানে। তারপরের টার্মের সঙ্গে আর গুণ করলে হয় a আর স্কোয়ার, তারপরের টার্মে হয় a আর কিউব, a আর টু দি পাওয়ার n মাইনাস 1ও আসবে, এর পরের টার্ম a ইন্টু আর টু দি পাওয়ার n আসবে।
তো দেখতেই পাচ্ছ যে এখানে আমরা 1 আর 2 দুখানা সমীকরণ পেয়ে গেছি। এবার আমাদের কাজ হচ্ছে এই দুটো থেকে হিসেব করে SN এর মান নির্ণয় করা। তো আমার টার্গেট হচ্ছে বোথ সাইড বিয়োগ করে দেওয়া। এর আগে কিছু চিহ্ন নেই মানে প্লাস চিহ্ন আছে, সাইনগুলো প্রত্যেকটা বদলে যাবে। বদলে গেলে যে জিনিসটা হচ্ছে এই টার্মটা কেটে যাচ্ছে, এটাও এটাও এরম করতে করতে এরম কেটে যাচ্ছে। বাদিকে কত পড়ে থাকছে 1 মাইনাস আর ইন্টু SN। আমরা 1 মাইনাস আরটা SNটা কমন নিয়ে নিয়েছি, দিয়ে 1 মাইনাস আর কে প্রথম বন্ধনীর মধ্যে রেখেছি। ডান দিকে কি পড়ে থাকছে আমার a মাইনাস a আর টু দি পাওয়ার n। এবার আমরা SN সমান নির্ণয় করে ফেলতে পারবো। লক্ষ্য করে দেখো এখানে r নট ইকাল টু 1, এই রেস্ট্রিকশনটা দিতে হবে এখানে। কেন না, নাহলে এই ফর্মুলায় বসালে ওপরে 0 নিচে 0 চলে আসবে। তো 0/0 অসংজ্ঞাত বা আনডিফাইন্ড, সেই জন্য আমরা এটাকে বাদ দিচ্ছি। এখন তাহলে r ইকাল টু 1 হলে এই শ্রেণীটির যোগফল নির্ণয় করা খুব সহজ। n খানা আছে, দেখো r এর মানটা সব 1 বসিয়ে দিয়েছি। তো n খানা a কে যদি আমি যোগ করি, যদি আমি এটা সিকোয়েন্সটা যদি সিরিজ হয়, তাহলে আমরা n খানা a যোগ পাবো n এ। তাহলে r ইকাল টু 1 হলে আমাদের তখন এইভাবে বার করতে হবে, এইভাবে বা এই পদ্ধতিতে হবে না। এই ফর্মুলাটাকে আবার আমরা এইভাবেও ভাবতে পারি, অর্থাৎ মাইনাস দিয়ে গুণ করলে এটা। তো তখন যে কোনো একটা ফর্মুলা বা সূত্র প্রয়োগ করলেই হবে, কোনো অসুবিধা নেই আমাদের। তো একটুখানি খেয়াল রাখবে যে এই যে গুণোত্তর প্রগতি, এই গুণোত্তর প্রগতির মানটা আমরা খুব সহজে নির্ণয় করে ফেলতে পারলাম। এখন এবার n সংখ্যক পদের যোগফল বার করে ফেলতে পারলাম। আমরা সমান্তরীয় মধ্যক পড়েছি, এবার আমরা গুণোত্তরীয় মধ্যক কি জানব। গুণোত্তরীয় মধ্যক দেখো সমান্তরীয় মধ্যকের মতোই, বুঝতে পারছো তোমরা যে মিডিলে কিছু থাকবে। তো কি মধ্যপদটা তাহলে গুণোত্তরীয় মধ্যক হবে, বুঝতেই পারছো তোমরা। কিভাবে করছি আমরা দেখো। গুণোত্তরীয় মধ্যক, জিওমেট্রিক মিন। এটাকে জিএম, ওটাকে এরিথমেটিক মিনটাকে আমরা এম দিয়ে প্রকাশ করেছিলাম, এটাকে আমরা জিএম দিয়ে প্রকাশ করতে পারবো। তো দুটো সংখ্যার গুণোত্তরীয় মধ্যক বলতে তিনটে সংখ্যা যদি গুণোত্তর প্রকৃতিতে থাকে, এ বি সি আর ইন জি পি, জিওমেট্রিক প্রোগ্রেশনে যদি থাকে, তাহলে বুঝতেই পারছো বিটা যেহেতু মিডিলে আছে, বি কে আমরা জিএম বা গুণোত্তরীয় মধ্যক বলবো। আমরা আগেই বলেছি যে গুণোত্তর প্রগতিতে থাকার শর্ত হচ্ছে বি বাই এ, এই যে রেশিওটা হচ্ছে সমান সি বাই বি, অর্থাৎ কিনা বি স্কোয়ার সমান এসি। অর্থাৎ আমরা মাঝেরটা স্কোয়ার করলে প্রথম আর দ্বিতীয়টা গুণফল হিসাবে পাবো। এটা আমরা তিনটি সংখ্যা গুণোত্তর প্রগতিতে আছে কিনা যাচাই করার জন্য ব্যবহার করব।
যাচাই কিভাবে করব? তিনটে সংখ্যা ধরো তোমাকে দিয়ে দিল, দিয়ে বললো যে চেক করো যে এরা গুণোত্তর প্রকৃতিতে আছে কিনা, বা বলো বা প্রমাণ করো এরা গুণোত্তর প্রকৃতিতে আছে। তাহলে কি করব? মাঝেরটা স্কোয়ার করব, ফার্স্টেরটা আর লাস্টেরটা গুণ করব, দেখবো দুটো সেম হচ্ছে কিনা। আমরা সমান্তর প্রকৃতিতে কি করেছিলাম? এবিসি যদি এপিতে আছে চেক করতে বলে, তাহলে আমরা কি করেছিলাম? মাঝেরটা ডবল করেছিলাম, ফার্স্টেরটা আর লাস্টেরটা যোগ করেছিলাম। এইখানে তফাৎগুলো আছে, হ্যাঁ, আমরা তফাৎগুলো একটু মাথায় রাখবো, তাই আগেরটার সঙ্গে এটা আমরা আলোচনায় আনছি। এবার তোমাকে যদি গুণোত্তরীয় মোধক বার করতে বলে, তাহলে কিন্তু অঙ্কটা এইখানে শেষ করলে হবে না। বি স্কোয়ার সমান এসি, এই সমীকরণ থেকে তোমাকে কি করতে হবে? বি এর মান নির্ণয় করতে হবে। যখনই বি এর মান নির্ণয় করে ফেলছো, তখনই কিন্তু এই বর্গমূলটা করলে একটা প্লাস মাইনাস সাইন আসবে। অর্থাৎ দুটো সংখ্যা দিয়ে দিলে তার গুণোত্তরীয় মধ্যক নির্ণয় যদি করতে দেয়, তার কিন্তু দুখানা উত্তর আমরা পাবো। দুটো উত্তরের মধ্যে ভুল করেও কেউ যদি একটি উত্তর লেখো, তাহলে 1 নম্বর কিন্তু পেনাল্টি হয়ে যাবে তোমাদের, বা 1 নম্বর কম পেয়ে যাবে। তো লক্ষ্য করবে এখানে প্লাস মাইনাসটা কিন্তু বর্গমূল করার আগেই কিন্তু আসছে। বর্গমূল করে কিন্তু প্লাস মাইনাসটা আসে না। আমি আগেও আমার এক ভিডিওতে আলোচনা করেছি, রুট ওভার যদি 4 থাকে তার উত্তর কিন্তু 2 হয়, প্লাস মাইনাস 2 নয়। এইটা লেখা যাবে না। আবার এক্স স্কোয়ার সমান ধরো 4 আছে, এক্স সমান আমি প্লাস মাইনাস রুট ওভার 4 লিখবো, অর্থাৎ প্লাস মাইনাস 2। কেন না? তার কারণ এটা একটা সমীকরণ, এই সমীকরণে প্লাস 2 বসালেও তার স্কোয়ার করলেও 4 হয়, আবার মাইনাস 2 বসালেও তার স্কোয়ার করলেও 4 হয়। সমীকরণে উত্তরগুলো সবসময় বা সমাধানগুলো সবসময় সমীকরণকে স্যাটিসফাই অবশ্যই করতে হবে। তো এইখানে আমি এইটা আলোচনা করে নিলাম। এইবার যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের আরো একটা থিওরি দেখাতে হবে, যে এম গ্রেটার অর ইকুয়াল টু জিএম কি করে হচ্ছে। এটা যে কোনো তিনটে সংখ্যার ক্ষেত্রে আমরা প্রযোজ্য, বা দুটো সংখ্যার ক্ষেত্রে প্রযোজ্য। যে কোনো দুটি সংখ্যার ক্ষেত্রে আমরা সূত্রটা লিখে নিই, যে এম গ্রেটার অর ইকুয়াল টু জিএম হচ্ছে। কি করে হচ্ছে দেখে নিই। প্রমাণ করো যে কোনো দুটি সংখ্যার জন্য এম গ্রেটার অর ইকুয়াল টু জিএম। এইটা আমরা প্রমাণ করতে চাইছি। এখন আমরা সরাসরি সংখ্যাগুলোকে ধরে নিচ্ছি। ধরি সংখ্যা দুটি হলো এক্স ও ওয়াই। তাহলে আমরা অ্যারিথমেটিক মিন পেয়ে যাচ্ছি, সংখ্যাগুলোকে যোগ করে 2 দিয়ে ভাগ, আর জিওমেট্রিক মিন পেয়ে যাচ্ছি প্লাস মাইনাস রুট ওভার এক্স ওয়াই। এখন আমরা এইটার মান বার করতে চাইছি, যে এইটা কি হচ্ছে। আমরা 2 লসাগু করছি, এক্স প্লাস ওয়াই, মাইনাস দিয়ে যেহেতু গুণ আছে, এটা কিন্তু সাইনটা পাল্টে যাবে। সাইনটা বদলে গেলেও যেটা হচ্ছে সেটা লক্ষ্য করো। a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস প্লাস 2ab বাই 2। তো প্লাস মাইনাসই হোক বা মাইনাস প্লাসই হোক, প্রথমে আমি রুট এক্স মাইনাস প্লাস রুট ওয়াই তার হোল স্কোয়ার উপরে চলে আসছে। তো এবার আমি দেখতে পাচ্ছি যে এটা একটা পূর্ণবর্গ রাশি, তাকে 2 দিয়ে ভাগ করা আছে, অর্থাৎ কিনা এই রাশিটা সবসময় গ্রেটার অর ইকুয়াল টু 0 হবে। তাহলে আমি বলতে পারি যে এই পুরো রাশিটা গ্রেটার অর ইকুয়াল টু 0। অতএব x প্লাস ওয়াই বাই 2
মাইনাস প্লাস মাইনাস √(xy) greater or equal to 0। এখন এই জিনিসটাকে যদি আমি বাম পক্ষ থেকে অসমীকরণের ডান দিকে পাঠিয়ে দিই, তাহলে যে জিনিসটা হচ্ছে এই জিনিসটা আমি বুঝতে পারছি পরিষ্কার যে প্রমাণটা আমার চলে এসছে am greater or equal to gm। এখন লক্ষ্য করে দেখো, দুটো সংখ্যা যদি সমান হয়ে যায় তখনই কিন্তু এই ইকুয়াল চিহ্নটা আসবে, আদারওয়াইজ কিন্তু এরিথমেটিক মিনটা জিওমেট্রিক মিনের থেকে সবসময় বড়ই পাবো। যেমন ধরো দুটো সংখ্যায় আমি x করে ফেললাম, তখন তাহলে সমান হতে পারে, কিন্তু দুটো সংখ্যা x করলে বাঁদিকটা 2x/2 অর্থাৎ x, ডান দিকটা √(x²) অর্থাৎ x। তাহলে সংখ্যা দুটি সমান হলে কেবল মাত্র m সমান gm হবে, শুধুমাত্র এই ক্ষেত্রেই সমান হবে। বাদ বাকি আদারওয়াইজ সব জায়গাতে am টা কিন্তু gm এর থেকে আমরা বড় পাবো। আরো একটা প্রবলেম আমরা করতে চলেছি। ধরো তিনটে সংখ্যা সমান্তর প্রগতিতে থাকলে কিরকম ভাবে আমরা লিখেছি তোমরা দেখেছো, তো তিনটে সংখ্যা গুণোত্তর প্রগতিতে থাকলে কিভাবে লিখবো আমরা দেখে নাও। তিনটি সংখ্যা গুণোত্তর প্রগতিতে থাকলে সংখ্যাগুলিকে নেওয়া হবে এইভাবে নিলে তাহলে কি সুবিধা আছে, এইখানে যদি সংখ্যাগুলোকে গুণ করব যখন, তখন আমরা দেখো 8টা ক্যান্সেল হয়ে যাবে, অর্থাৎ একখানায় কিন্তু আননোন থাকছে। একইভাবে যদি 4টেকে নিয়ে আমরা, 4টির ক্ষেত্রে কিরকম হবে a/r³ a/r এইরকম হবে। 4টে হলে আমরা সমান্তর প্রগতিতেও পড়েছি a-d a+d, 3টের ক্ষেত্রে, 4টের ক্ষেত্রে a-3d a-d a+d a+3d। দুটো তুলনামূলক আলোচনা আমরা করে দিচ্ছি যাতে তোমাদের বুঝতে আরো সুবিধা হয়। আচ্ছা, 5টার ক্ষেত্রে তাহলে কিরকম হবে a/r² a/r a/r²। দেখো 5খানা যদি থাকে গুণ করলে তাহলে আমাদের খুব সুবিধা, আর গুলো কেটে যাচ্ছে। এখানে 5টার ক্ষেত্রে আমরা লিখেছিলাম। তো এবার আমরা সরাসরি মার্কস 1 ও মার্কস 2 প্রবলেমে চলে আসবো। মার্কস 1 ও মার্কস 2 প্রবলেমগুলো আমরা করে নিই। আজকে আপাতত ভিডিওতে আমার মার্কস 1 আর মার্কস 2 প্রবলেমগুলো নিয়ে আলোচনা করা থাকবে। তো দেখে নাও, এখানে যেমন 2-এর প্রবলেমটা বলেছে যে তিনটি গুণোত্তর প্রগতিভুক্ত সংখ্যার গুণফল 27-এর 8। এখন প্রগতির মধ্যম পথটা বার করতে হবে। তাহলে 27-এর 8 যদি হয়ে যায় তাহলে আমরা সংখ্যাগুলো ধরছি a/r a/r। তো 3টেকে গুণ করে দেবো, 27-এর 8-এর সাথে সমান করে দেবো, এর মাঝখানে গুণ চিহ্ন বসিয়ে দাও। তাহলে a³ সমান 3/2³। আমি একটু স্টেপ জাম্প দিয়ে দিলাম, 3-এর কিউব 27 হয়, 2-এর কিউব 8 হয়। তাহলে আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি a মান 3-এর 2। এটাই মধ্যম পদ। এবার আমরা আবার পরের প্রবলেমে যাব। এখানে দেখো একটা পরিষ্কার জায়গায় বলেছে সমান্তরী মধ্যক ও গুণোত্তরী মধ্যকের সম্পর্কটি হলো, আমরা পরিষ্কার বুঝতে পারছি am greater or equal to gm।
এখন দেখো বলেছে x 15 45 গুণোত্তর ভগ্তিভুক্ত হলে x 15 45 এরা জিপি তে আছে, তাহলে x সমান কত? এটা একটা প্রবলেম আছে। তো আমরা বলেছি মাঝেরটা স্কয়ার সমান x ফার্স্টেরটা ইন্টু লাস্টেরটা। x সমান তাহলে 15 গুণ 15 ভাগ 45, 3 15 45, 3 5 15, তাহলে x এর মান আমরা 5 নির্ণয় করে ফেললাম। এবার আমরা পরবর্তী প্রবলেমে আসছি। দেখো একটা পদ্ধতি দিয়েছে, বলেছে 2 6 8 2 6 8 18 54 এই পদ্ধতির অষ্টম পদ T8 নির্ণয় করতে হবে। এখন প্রথমেই তোমাদের যেটা লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে যে আদৌ যে পদ্ধতিটা দেয়া আছে সেটা গুণোত্তর পদ্ধতিতে আছে কিনা চেক করতে হবে। কেননা তোমাদের পরীক্ষার সময় তো আর প্রশ্নের সাথে বলা থাকবে না যে এটা গুণোত্তর পদ্ধতির সমস্যা। এখন যেটা টেক্সট বইয়ে তোমরা দেখতে পাচ্ছ যে মূলত এখানে আমরা গুণোত্তর পদ্ধতিরই অঙ্ক করছি। তো এখানে গুণোত্তর পদ্ধতির সাথে সমান্তর পদ্ধতি মিক্সড করেও অঙ্ক থাকবে, সেটা আমরা পরে আলোচনা করব। মার্কস 1 বা 2 তে এত জটিল প্রবলেম থাকবে না। তো দেখো এখানে আমরা 2 এর সাথে 3 গুণ করে পরের টার্মটা পাচ্ছি, 6 এর সাথে 3 গুণ করে আবার তারপরেরটা, এইভাবে অ্যান্ড সো অন চলছে। অর্থাৎ এখানে কমন রেশিওটা কিন্তু ফিক্সড আছে, সেটা হচ্ছে 8, সেটা হচ্ছে 3, আর প্রথম পদটা হচ্ছে 2। এই দুটো যদি পেয়ে যাই আমাদের কাছে আর কোনো কিছুই কঠিন নয়। T8 সমান a r টু দি পাওয়ার 8 মাইনাস 1 অর্থাৎ a r টু দি পাওয়ার 7। এখন a এর মান তো 2, আর মানে হচ্ছে 3, 3 টু দি পাওয়ার 7। এখন অপশানে যদি এটা থাকে ভালো, না হলে ক্যালকুলেটরে আমরা বসিয়ে দিতে পারবো। যাই হোক অপশানে আছে তোমাদের এটা করে নিতে পারবে। আচ্ছা, আরো একটা দেখো, গুণোত্তর পদ্ধতি প্রতিটা টার্মের সঙ্গে যদি একই সংখ্যা গুণ করা হয় বা ভাগ করা হয় তাহলে যে পদ্ধতিটা পাই আমরা সেটাও কিন্তু গুণোত্তর পদ্ধতি হয়ে যায়। কিন্তু যোগ আর বিয়োগ করলে হয় না, এটা মাথায় রাখতে হবে। গুণোত্তর পদ্ধতি এমসিকিউ প্রশ্নে এটা খুব আসে। শুধুমাত্র লক্ষ্য রাখতে হবে ভাগ করাটা কিন্তু একটা গন্ডগোল ব্যাপার। ভাগ করলেই তোমাকে লক্ষ্য রাখতে হবে 0 দিয়ে যেন ভাগ না হয়ে যায়। অর্থাৎ আর স্কয়ার আর কিউব এই যে পদ্ধতিটা চলছে, এখানে যদি কে দিয়ে আমি ভাগ করি, প্রতিটা টার্মকে আমরা একই জিনিস দিয়ে ভাগ করছি বা গুণ করছি। গুণ করার সময় কোনো সমস্যা নেই, গুণ করলে যদি 0 হয় তাহলে সব 0 হয়ে গেল, কোনো অসুবিধা নেই। তখন আমাদের গুণ ভাগ এইগুলোতে কেটা কিন্তু নট ইকুয়াল টু 0 রাখতে হবে। 0 দিয়ে ভাগ করলে কিন্তু অসংগত হয়ে যায়। সেই জন্যে তাহলে যে পদ্ধতিটা হচ্ছে সেইটা গুণোত্তর পদ্ধতি হচ্ছে। কেন? এইটাকে এইটা দিয়ে ভাগ করো তাহলেও দেখো সাধারণ পদটা আর থাকছে, এটাকে এটা দিয়ে ভাগ করো তাহলেও আর থাকছে, এটাকে এটা দিয়ে ভাগ করো তাহলেও আর থাকছে। তো তাহলে এমসিকিউ গুলো এইভাবে করে নিতে পারবে তোমরা। আমরা পরবর্তী দেখছি এমসিকিউ যদি আরো কিছু থাকে। আমরা এবার মার্কস 2 তে চলে আসি। মার্কস 2 মার্কস 2 প্রবলেম গুলো দেখো ভালো করে। এখানে বলে দিয়েছে দেখো একটা পদ যে প্রগতির দশম আর তৃতীয় পদ বার করতে বলেছে। ওইটা সহজ, তোমরা নির্ণয় করে ফেলতে পারবে। এই পদ্ধতিটা দেখো, √5 1 বাই √5 1/5, এটা চতুর্দশ পদ নির্ণয় করতে বলেছে। প্রগতির প্রথম পদ a হচ্ছে √5, সাধারণ পদ r হচ্ছে 1/√5। আমরা চতুর্দশ পদ নির্ণয় করব। 1/√5টাকে আমরা √5/5 ও লিখতে পারি, কোনো অসুবিধা নেই। চতুর্দশ পদ মানে T14, a r টু দি পাওয়ার 13,
এখন এর মান √5 আর এর মান কত, √5/5, তারপরে 14। এখন আমরা এরকমই রাখতে পারি, কিংবা আরেকটুখানি সহজ বা সরল কিছু করে, সরি, এটার পরে 13 আছে, তাহলে এখানে 13টা √5 আছে আর একটা √5, 14টা √5 হয়ে গেল, তার মানে 7টা 5 হয়ে গেল। 1 2 3 4 5 6 7, আর নিচে 13টা 5 আছে। এগারো, 12, 13। এটা না লিখে এরকমও লিখতে পারতে, উপরে 5⁻7 আর নিচে 5⁻13, কেননা এটা অনেক লেন্দি হয়ে যাচ্ছে। আমরা পাওয়ারগুলো তৈরি করেছি সংক্ষেপে এইভাবে লিখবো বলেই, তো আমার মনে হয় এটাই ভালো হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি, এবার ক্যালকুলেটারে 5⁻6 এর মান বসিয়ে দিতে পারো, কিংবা এখানেই রাখতে পারো, তাহলে পুরো নম্বর পেয়ে যাবে। এবার বলেছে কি, 5-এর আমার বইতে 5-এর প্রবলেম করছি, লক্ষ্য করে দেখো। এটা প্রগতি দেওয়া আছে, √2, √6, 3√2, 3√6। এই প্রগতি বলেছে কোন পদের মান 243√2 হবে। আমরা ধরে নিচ্ছি যে n-তম পদ 243√2 হবে প্রগতি। তাহলে পরিষ্কার বুঝতে পারছো a সমান √2, আর সাধারণ অনুপাত r হচ্ছে √6/√2 সমান √3। তাহলে লিখবো কি, ধরি প্রগতি n-তম পদ 243√2 হবে। দিয়ে n এর মানটা আমরা আবারও বলছি যে ধনাত্মক পূর্ণ সংখ্যা যদি পেয়ে যায় তাহলে ঠিক আছে, হবে। যদি না হয় তাহলে কিন্তু হবে না। যদি যাচাই করা অঙ্ক থাকে তাহলে ওরকম ভাবে যাচাই করতে হবে। যেহেতু এটা মনে হচ্ছে যে এটা কততম পদ হবে, তার মানে এটা হবে ধরে নিয়ে এগোতে হবে। তো আমরা তাহলে ফর্মুলা অনুযায়ী a⁴n-1 সমান 243√2। আমরা a এর মান √2 বসাবো, আর এর মান √3 বসাবো, উভয় পক্ষে √2 ক্যান্সেল করে দেবো। তার মানে বুঝতেই পারছো যে রাইট হ্যান্ড সাইডটা √3 তার পাওয়ারে নিয়ে আসতে হবে আমার। তো আমি দেখি 243 3 দিয়ে ভাগ করা যাচ্ছে, তাহলে 3-এর পাওয়ারে 5 হচ্ছে। কিন্তু যেহেতু লেফট হ্যান্ড সাইডটা √3 পাওয়ার আছে, আমরা রাইট হ্যান্ড সাইডটাও √3 পাওয়ারে আনবো। √3 স্কোয়ার করলে 3 হয়, আমি কোনো স্টেপ জাম্প দিইনি। √3 স্কোয়ার করলে 3 হয়, তাহলে এটা √3 পাওয়ারে 10 হয়ে যাচ্ছে। তাহলে বেসটা যদি সেম আছে তো পাওয়ার গুলো সেম হয়ে যাবে। সূচকের নিয়মে চলে এলাম আমরা, তাহলে n এর মান আমরা পেয়ে গেলাম 11, অর্থাৎ প্রগতি 11তম পদ হয়ে যাবে 243√2। এবার আমরা আবার পরবর্তী প্রবলেমে আসছি। এখানে কিছু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আছে, তো আমি একটা অঙ্ক করছি, তোমরা করবে বাকিগুলো। এই ধরনের প্রবলেম আমরা আগেও বলেছি যে কম্পিটিটিভ পরীক্ষায় খুব আসে, যে ব্ল্যাঙ্ক গুলো ভর্তি করতে হয়। দেখো প্রথম পদ দেয়া আছে -1, তারপরে কতগুলো ব্ল্যাঙ্ক আছে, 1টা 2টো 3টে, কমা কমা দিয়ে সেপারেট হবে, -16,
এরকম ভাবে হবে। তো এখানে 1 নম্বর পদ দেয়া আছে প্রগতি, আর যেহেতু বলা আছে প্রগতিটা গুণোত্তর প্রগতি, আর দেয়া আছে 4 নম্বর পদ, বাকি 5 নম্বর পদে আছে, বাদ বাকি 2, 3, 4 আর 6 নম্বর পদ বার করতে হবে, অর্থাৎ T2, T3, T4 আর T6। T1 তো দেয়া আছে আর T5 দেয়া আছে। তাহলে আমাদের এখানে কাজ হচ্ছে প্রগতির প্রথম পদ ধরে নেওয়া। প্রথম পদ a সমান -1, আর ধরি সাধারণ, এটা ধরতে হবে, ধরি প্রথম পদ। লেখাগুলো একই মূলত, তো আমি বারবার লিখছি না, কিন্তু তোমাদের পরীক্ষার সময় যেহেতু একটা বা দুটো অঙ্ক করতে হবে একই অধ্যায়ে, তোমরা কিন্তু লিখবে। এখন আমরা a সমান পেয়ে গেছি, আর এর মানটা যদি পেয়ে যাই তাহলেই হয়ে যাবে T5 সমান -16, a⁴ সমান -16। এখন সূত্র অনুযায়ী বসালাম, পঞ্চম পদের সূত্রটা -r⁴ সমান -16। দুই থেকে মাইনাসটা ক্যান্সেল করে দেবো, আমরা 2⁴ পেয়ে যাচ্ছি। তাহলে আর এর মান আমরা কত পেলাম? 2 পেয়ে গেলাম। তো আর এর মান যেহেতু 2 পেয়ে গেলাম, তাহলে আমরা মানগুলো বসিয়ে দেবো। T2 a r, T3 a r², T4 a r³, T6 a r⁵। এখন এ তো সবার সাথে গুণ আছে, অর্থাৎ মাইনাস দিয়ে গুণ হয়ে যাবে, আর 2 এর পাওয়ার হবে -2, -4, -8, -32। সুতরাং এইভাবে আমি শূন্যস্থান পূরণটা করতে পারলাম। এবার 7 দাগের একটা প্রবলেম করব। এগুলো 6 আমার বইতে যেটা আছে এটা 6 দাগের একটা প্রবলেম, শূন্যস্থান পূরণ। আমি 7 দাগে একটা প্রবলেম করছি, এখানে আর দিয়ে আছে, আননোনটার মানটা বার করতে হবে। সেটা 3টে সংখ্যা বলে দিয়েছে যে গুণোত্তর প্রগতিতে আছে, তাহলে আর সমান কত। এখন দেখো সংখ্যাগুলোকে দেয়া আছে 3r + 1, 7r, আর দেয়া আছে 10r + 8। কোন শর্তে এরা গুণোত্তর প্রগতিতে থাকবে? এই 3টে সংখ্যা কোন শর্তটা তোমাকে নির্ণয় করতে হবে যে এরা গুণোত্তর প্রগতিতে থাকা। আমরা কি বলেছি? মাঝেরটা স্কয়ার করব, ফার্স্টেরটা আর লাস্টেরটা গুণ করব। তাই আমি বলছি 7r, এইটা হচ্ছে শর্ত। এবার আমরা জাস্ট একটু সিম্পলিফাই করে আর এর মানগুলো বার করে নেব। 49r², 30r², 24r, এখানে 10r + 8। এখন 49r² - 30r² -24 আর 10, এখানে 34 আর -8। আমি স্টেপ জাম্পও দিতে পারতাম। এখন দেখো 19 × 8 আছে, মিডিল টার্ম করতে হবে, এটাকে ভাঙছি 4 × 2, তাহলে 19 × 2 38, 38 থেকে 4 বিয়োগ করলে 34 হয়ে যায়। তাহলে আমরা সেইভাবেই লিখব 38r + 4r - 8 সমান 0। 19 আর কমন নিয়ে নাও, r - 2, 4 কমন নাও, r - 2, আর এর কিন্তু দুখানা মান পেলাম, আইদার অর করে লিখবে। আর এর মান নেগেটিভ ভগ্নাংশ এগুলো হতেই পারে, কোনো অসুবিধা নেই। তো এটা তাহলে দুটো উত্তর পেয়ে গেলাম, আমরা অঙ্কটা করে ফেললাম। এবার দেখো বলা আছে 3টে ধনাত্মক রাশি a b c গুণোত্তর প্রগতিতে থাকলে
দেখাতে হবে a প্লাস সি গ্রেটার দেন 2b। কি বলেছে এরা বলেছে ধনাত্মক রাশি গুণোত্তর প্রকৃতিতে আছে। আমরা তাহলে বলতেই পারছি যে এরকম আমরা am যেটা ইকুয়াল টু gm, a আর c, বিটা মিডিলে আছে, আমরা a আর c এর যদি অ্যারিথমেটিক মিন নিই তাহলে হয়ে যায় a প্লাস সি বাই 2, আর জিওমেট্রিক মিনটা হচ্ছে b এ আছে। তাহলে আমরা যে থিওরি পোর্শনটা করেছি am গ্রেটার দেন gm, ওই প্রবলেমটাই আমার এখানে করে দিতে হবে, আর কিছু ব্যাপার নেই এখানে। ঠিক আছে, তো ওই প্রবলেমটা থেকেই আমরা এই উত্তরটা সরাসরি পেয়ে যাচ্ছি। যেহেতু এরা গুণোত্তর প্রকৃতিতে আছে বলে দিয়েছে, তাহলে তাদের সমান্তরীয় মধ্যক আমরা জানি a প্লাস সি বাই 2, আর গুণোত্তরীয় মধ্যক b আমরা যেহেতু পড়ে ফেলেছি এটা, তাহলে a প্লাস সি বাই 2 গ্রেটার দেন b। যেহেতু তিনটে সংখ্যা ধনাত্মক পূর্ণ সংখ্যা বলে দিয়েছে সমান নয়, তাহলে ইকুয়াল টু হওয়ার সম্ভাবনা নেই এখানে, তাহলে a প্লাস সি বাই 2 গ্রেটার দেন b, অর্থাৎ a প্লাস সি গ্রেটার দেন 2b প্রমাণিত। কিন্তু এই যে প্রমাণটা করলাম, আমি যে হঠাৎ করে am গ্রেটার দেন gm লিখলাম, তাহলে তার আগে তোমাদের কাজ হবে যে ওই প্রমাণটাকে আর একবার এখানে দেখিয়ে দেয়া। তাহলে যিনি খাতা দেখছেন তিনি বুঝতে পারবেন, হ্যাঁ তুমি মুখস্থ করোনি, ফর্মুলাটা তুমি বুঝে বুঝে লিখেছো। তো আগে আমার তিনটে সংখ্যা নেবে এবিসি অসমান, তাদের am গ্রেটার দেন gm প্রমাণ করবে। প্রমাণ করা হয়ে গেলে তারপর এই সূত্রটা বসিয়ে আমরা এখান থেকে 2 লাইন আর থাকছে, সেই জন্য আর অঙ্কটা করলাম না। এবার বলছে তিনটি অসমান ধনাত্মক রাশি একই সঙ্গে সমান্তর এবং গুণোত্তর প্রকৃতিতে থাকতে পারে কি? তোমার উত্তরের সাপেক্ষে যুক্তি দাও। দেখো am গ্রেটার দেন gm যেহেতু হয়ে যাচ্ছে অসমান যদি হচ্ছে, তাহলে এইটা কখনোই তিনটি রাশি কিন্তু কখনোই একসাথে গুণোত্তর প্রকৃতি আর সমান্তর প্রকৃতিতে থাকতে পারে না। যদি থাকে তাহলে am ইকুয়াল টু gm হয়ে যাবে। কিন্তু যেহেতু আমরা অসমান হলে প্রমাণ করেছি যে am গ্রেটার দেন gm হচ্ছে, তাহলে এটা হচ্ছে না। অর্থাৎ এই প্রবলেমটার ক্ষেত্রেও কিন্তু আবারও এই থিওরিটা কাজে লাগছে, যার জন্য আগেভাগেই আমি এই সূত্রটা তোমাদের পড়িয়ে দিয়েছি। তো আজকের ভিডিও মূলত আমার মার্কস 1 আর মার্কস 2 আর বেশ কিছু গুণোত্তর প্রগতির সূত্রের উপরই ছিল। তোমরা যারা আমার চ্যানেল দেখছো, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো আজকের মতোই এখানেই শেষ। পরবর্তী ভিডিওর আপডেট পেতে ফলো করতে থাকো আমার ইউটিউব চ্যানেল ম্যাথ ক্লাসরুম একে। ধন্যবাদ।